নতুন প্রজন্ম কী নিয়ে বড় হবে? যেমন আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছে আমার সে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে শুনতে, কারণ এগুলো শুনতে শুনতেই তো আমি আমার দেশপ্রেমটা আমার ভিতরে সৃষ্টি হয়েছে। আমি আমার দেশের বীরদের ঘটনাগুলো শুনেছি, আমি দেখেছি একটা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা তাদের সেই সুন্দর বর্তমানকে আমার ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য দান করে গেছে। এই যে বীরত্বের কাহিনী, এগুলো কেন মানুষ জানবে না? যে ধারাওভাবে মুক্তিযুদ্ধের সন্তানরা কি অমেধাবী? তারা কি করুণার পাত্র? তাদেরকে আমরাই বীরত্ব দিচ্ছি এবং তাদেরকে নামের আগে বীর লিখতে হবে। তারা তো কখনোই বলে নেই, কোনো মুক্তিযুদ্ধের নিশ্চয় যুদ্ধে যাওয়ার আগে বলে যায়নি যে আমার সন্তানটা কোটাতে থাকতে হবে, আমাকে বীর উপাধি দিতে হবে, তারপর আমি মুক্তি। কেউ যায়নি। গ্রামের একটা প্রান্তিক কৃষক শুধুমাত্র দেশপ্রেমের বলে বলিয়ান হয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তারা কিন্তু সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছেন। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী যেটি মোশাররফ ঠাকুর বললেন যে সমাধানটা তিনি রাজপথেই চান এবং সেটি রাজপথেই হবে। কোটা আন্দোলন কোনো রাজনৈতিক ইস্যু কিনা সেটিও তিনি উল্লেখ করেছেন। আজকে লেট এডিশন, বিশেষ করে এসিটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান লেট এডিশন যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমার দুই সহ আলোচককে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি। আমি কথা শুরু করার আগে আমার বিশেষ করে ভাই যে কথাগুলো বলে কিছু কিছু কথার জবাব দিতে চাই। প্রথমত রাজপথ রাষ্ট্র তৈরি করেছে। হ্যাঁ, আসলে আমরা বাঙালিদের কোনো একটা রাষ্ট্র ছিল না, এটা ঠিক। এবং শুধুমাত্র রাজপথ না, রক্ত দিয়ে কিন্তু আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা, এবং এই স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়েছে। আরেকটা কথা বলেছেন, এই রাজপথের মানুষরাই কিন্তু একটা সংবিধান সৃষ্টি করেছে। হ্যাঁ, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই রাজপথের মানুষরা একদম সেদিনকার সেই 7 কোটি বাঙালি এক হয়ে আমাদের একটা রাষ্ট্র দিয়েছে এবং একটা চমৎকার একটা সংবিধান তৈরি করেছে, যে সংবিধানটা পৃথিবীতে কয়েকটা সংবিধানের মধ্যে আমাদের একটা। এবং ওই সংবিধানে কিন্তু আমাদের সমস্ত অধিকার সহ একটা রাষ্ট্র কীভাবে পড়ছে সব কিছু পরিলক্ষিত আছে। তখন আমার রাষ্ট্র ছিল না, তখন আমার সংবিধান ছিল না। কিন্তু এখন কোটা নিয়ে যে আন্দোলনটা হচ্ছে, এবং আরও আমাদের মোশাররফ যে কথাটা বলছে পরিপত্রটা বাতিল করা হলো, 2 জন মুক্তিযোদ্ধার সন্তান যখন রিট করলো, এই পরিপ্রেক্ষিতে আদালত কিন্তু এই নির্দেশটা দিয়েছেন। নির্দেশ দেওয়ার পর কিন্তু আজকে যে রায়টা এসেছেন সেটা হলো কি, এটা বাতিল করে আবার স্থিতি অবস্থা দিয়ে, অর্থাৎ পরিপত্রটা পুনর্বহাল, এইটা আবারও করা হলো। আচ্ছা, আমি যদি এখন প্রশ্ন করি, তাহলে এটা শেষ হওয়ার পরে যারা আন্দোলন করছেন তারা কারা? তারা তো এই দেশের মানুষ, তাদের আইন বোঝা দরকার। তাদের 18 বছরের ঊর্ধ্বে সবার বয়স, তাদের সবার বয়স 20 থেকে 25-26-এর মধ্যে। আমার মনে হয় তারা অনেক মেধাবী, আমি অস্বীকার করবো না। তারা তো অন্তত বোঝা উচিত, তারা এখন নতুন দাবি দিয়েছে, নির্বাহী আদেশের অপেক্ষায় তারা সংসদে আইন পাস করতে হবে। আমরা 18 সনেও একইভাবে রেখেছি, একটার পর একটা শর্ত দিয়ে কিন্তু রাজপথটা দখল রেখেছে। এবং এই রাজপথের আন্দোলন যখন কোথাও না কোথাও ছিনতাই হচ্ছিল, তারাও যখন একটা ছিনতাইয়ের শিকার হয়ে যাচ্ছেন, তারপর সরে দাঁড়িয়েছেন। আমরা চাই রাজপথে তাদের যে সুন্দর আয়োজন, আমরা বলি না মানে ওরা রাজপথে নামার পর আমরা তোমাদের ভালোবাসা এখন গোলাপে ফুটে, ওই জিনিসটা যেন ছিনতাই না হয়। আমার কাছে মনে হচ্ছে এখন একটা ছিনতাইয়ের পায় তারা চলছে। কারণ হঠাৎ আমরা তো মনে করেছিলাম এত বড় একটা ঘটনার পরে তারা রাজপথ থেকে সরে দাঁড়াবে। আমরা দেখলাম যে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা তাদের সেই তথাকথিত বাংলা ব্লকেট কিন্তু তারা পরিপূর্ণভাবে পালন করেছে, এবং 7টায় একটা প্রেস ব্রিফিং করার মাধ্যমে আগামীকাল সম্ভবত 3:30টার মধ্যে আবারও এই অবরোধে যাবেন। এই জিনিসটা তো আমার কাছে মনে হয় নাই খুব বেশি পরিপক্ক মানুষের কাজ করেছেন তারা। আর পাশাপাশি কোটার একটা কথা বলি, কোটা সম্পূর্ণ বাতিল কিংবা 30% সব কিছু মিলিয়ে বলি, বিশেষ করে গত 2-3টা বিসিএসের ঘটনায় একদম এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় ডেটা সহ এসছে। আমি বিশেষ করে বলবো এই যে এই 38 থেকে 39 পর্যন্ত মুক্তিযুদ্ধের 30% কোটা কিন্তু কখনই পূর্ণ করতে পারে নাই, পাওয়া যায়নি। টোটাল 8% পূর্ণ করতে পেরেছে। আচ্ছা, আরও একটা কথা বলি, আমরা যে মাঝে মাঝে পত্রিকায় নিউজ দেখি না, কোন খাগড়াছড়ির এক কৃষকের মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে, আমরা দেখি হাটাজারির কোন প্রান্তিক মানুষের কন্যা জেলা কোটার কারণে পুলিশে চান্স পেয়েছে। এই কোটাগুলো যদি না থাকতো আমাদের প্রান্তিক মেয়েগুলা রাষ্ট্রের এই পর্যায়ে আসতে পারতো না। আরেকটা বলি, একটা স্লোগান দেওয়া হচ্ছে, মানে অমেধাবীদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা পায়তারা করা হচ্ছে। সবার জানা উচিত এই কোটাগুলো কখন নির্ধারণ করা হয়, প্রিলিমিনারি শেষ, রিটেন শেষ, ভাইবা শেষ, তারপরে কিন্তু আপনি দেখেন 2 লক্ষ ছেলে মেয়ে কিন্তু অ্যাটেন্ড করেছে, সর্বশেষ টিকে ছিল কিন্তু 5000। এই 5000-এর মধ্যে বসে কিন্তু সব কোটাগুলো নির্ধারণ করা হয়। এখানে মুক্তিযুদ্ধ কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে জেলা কোটা থেকে শুরু করে সবগুলো মিলিয়ে কিন্তু কোটাগুলো নির্ধারণ করা হয়। এবং এই কোটাগুলো এমনভাবে নির্ধারণ বিন্যাস করা যে কত কঠিন একটা কাজ। সবচেয়ে বড় কথা, অনেক মেধার মধ্যে ফাইট করে তাদেরকে নিয়ে আসে, এমন সবাই কোনো না কোনো কোটার আওতায় পড়ে। হ্যাঁ, কোটার আওতায়। কোটা মানে কিন্তু অমেধাবী না, এটা কিন্তু একটা কোটাকে যেভাবে একদম ঢালাওভাবে বলা হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাদের অনেকের বুঝতে ভুল হচ্ছে। কোটারা কেউ কিন্তু অমেধাবী হতে পারে না, কারণ 2-2.5 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে সেই প্রিলিমিনারি, রিটেন, ভাইবা দিয়ে এসেই 5-6 হাজার থাকে। এই 5-6 হাজারের মধ্যে কিন্তু এই বিন্যাসটা করা হয়। সুতরাং সবাই কিন্তু সমস্ত পরীক্ষায় অ্যাটেন্ড করে, এমনকি তারা কোনো করুণাও পাচ্ছে না। এরা
শুধুমাত্র আমরা রাষ্ট্রের একটা সুযোগ সুবিধার জন্য, প্রান্তিক মানুষকে এগিয়ে দেওয়ার জন্য, এবং বলবো যে একদম ক্ষুদ্র নিরীক্ষোষ্ঠী থেকে শুরু করে বঞ্চিত যারা সমাজে কম সুবিধা বঞ্চিত মানুষ, সবগুলোকে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু রাষ্ট্রের এই ব্যবস্থাটা। পাশাপাশি আমি মুক্তিযুদ্ধের বিষয়টা আমরা বলি, পৃথিবীর সব দেশে, আমি যে আমেরিকার কথাও বলছি, যদি ওয়ার ভেটারেনদেরকে আলাদা একটা সম্মান দেওয়া হয়, কেন দেওয়া হয় সেটা আমরা নতুন প্রজন্মকে আমাদের যে বীরত্বের কাহিনীগুলোকে শোনাতে হবে, না হয় নতুন প্রজন্মকে আমরা দেশপ্রেমিক একটা নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো না। যার কারণে আমরা মুক্তিযুদ্ধের গল্প বলা, মুক্তিযুদ্ধের ইতিহাস বলা, মুক্তিযুদ্ধে যাদের আমাদের বীরশ্রেষ্ঠরা আছেন, বীর উত্তমরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, তাদের গল্পগুলো আমরা বলি, তাদেরকে সম্মানিত করে আমরা নতুন প্রজন্মকে বুঝাতে চাই এই বীরগুলো আমাদের দেশটা সৃষ্টি করে দিয়েছেন, এই বীরের প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ রয়েছে। এটা হলো আমরা মনে করি একটা সমাজের একটা রাষ্ট্রের বীরদের যদি জানতে না পারে নতুন প্রজন্ম কী নিয়ে বড় হবে। যেমন আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছে আমার সে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে শুনতে, কারণ এগুলো শুনতে শুনতেই তো আমি আমার দেশপ্রেমটা আমার ভিতরে সৃষ্টি হয়েছে। আমি আমার দেশের বীরদের ঘটনাগুলো শুনেছি, আমি দেখেছি একটা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা তাদের সেই সুন্দর বর্তমানকে, আমার ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য দান করে গেছে। এই যে বীরত্বের কাহিনী, এগুলো কেন মানুষ জানবে না? যে ধারাওভাবে মুক্তিযুদ্ধের সন্তানরা কি অমেধাবী, তারা কি করুণার পাত্র, তাদেরকে আমরাই বীরত্ব দিচ্ছি এবং তাদেরকে নামের আগে বীর লিখতে হবে। তারা তো কখনোই বলে নেই, কোনো মুক্তিযুদ্ধের নিশ্চয়ই যুদ্ধে যাওয়ার আগে বলে যায়নি যে আমার সন্তানটা কোটাতে থাকতে হবে, আমাকে বীর উপাধি দিতে হবে, তারপর আমি মুক্তি, কেউ যায়নি। গ্রামের একটা প্রান্তিক কৃষক শুধুমাত্র দেশপ্রেমের বলিয়ান হয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তারা কিন্তু সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছেন। তো এইভাবে ঢালাওভাবে বলে আমার মনে হয় না মুক্তিযুদ্ধকে খুব বেশি সম্মান জানানো হচ্ছে। আর হলো কোটার যে বিষয়টা তারা বলেছেন, সেটা পরিপত্র কিন্তু এখন পুনর্বহাল রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।